বাবু ঘুমিয়ে পড়, না হলে চম্পাবত বাঘিনী চলে আসবে। লিজেন্ডারি টাইগার হান্টার জিম করবেট যে বন্দুক দিয়ে বাঘ শিকার করতেন তার নাম ছিল মার্টিনি হেনরিক্স। কিন্তু কি এমন হলো, যদি কেউ ইনার কাছে অভিযোগ নিয়ে আসতো বনের বাঘ আমাদের গৃহপালিত পশুগুলিকে খেয়ে নিচ্ছে, করবেট বাঘ শিকারের পরিবর্তে অভিযোগকারীকে টাকা দিয়ে তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু বাঘ হত্যা করতে চাইতেন না। জিম করবেটের জন্ম নৈনিতালে হয়েছিল। তিনি যে ঘটনার জন্য পরিচিতি লাভ করেছিলেন সেটি হলো ডেভিল অফ চম্পাবত। ডেভিল অফ চম্পাবত এই উপাধি ছিল এক বাঘিনীর, যার প্রধান শিকার ছিল মানুষ। মানুষের রক্তের এতটাই পিপাসু ছিল, মানুষ ছাড়া আর কোনো জন্তু শিকার করতেই চাইতো না। আপনারা শুনলে অবাক হবেন, এই বাঘিনী 436 জন মানুষকে হত্যা করেছিল। আপনার কি মনে হয় তথ্যগুলি মিথ্যে? গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম শুনেছেন তো? এত মানুষ হত্যার জন্য এই বাঘিনীর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে। এই 436 তো সরকারি হিসেব, বেসরকারি হিসেবে তো এর সংখ্যা অনেক। এই বাঘিনী দুই দেশের মানুষের আতঙ্ক হয়ে উঠেছিল। একে শিকার করতে সরকারকে আর্মি পর্যন্ত লাগাতে হয়, উল্টে আর্মিরাই এর শিকারে পরিণত হতো। শেষ পর্যন্ত এই বাঘকে জিম করবেটই শিকার করে। এর শিকারের পর থেকে করবেট আর কোনো শিকার করেনি। এই এপিসোডের মধ্যে জানবো চম্পাবত বাঘের আতঙ্কের সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই কাহিনীর মধ্যে রয়েছে সাসপেন্স এবং ইমোশন দুটি। এপিসোড দেখার পর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এটি হলো উত্তরাখণ্ড রাজ্য। এটি দুটি অঞ্চলে বিভক্ত, গড়ওয়াল ডিভিশন ও কুমায়ুন ডিভিশন। কুমায়ুন ডিভিশনের একটি জেলা হলো চম্পাবত। এর সাথে রয়েছে নেপালের সীমা। দুই দেশের মাঝে রয়েছে মহাকালী নদী। এই নদীকে কালীগঙ্গাও বলা হয়। সাল ছিল 1907। প্রথমের দিকে সবাই একে বাঘই ভাবত, পরে জানা গেল এটি বাঘ নয়, এ বাঘিনী, যেটি পরে মানুষ খেকো বাঘিনীতে পরিণত হয়। এই বাঘিনীর আতঙ্ক এতটাই বেড়ে যায় মানুষেরা বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিল। এই বাঘিনীর হত্যার পরিক্রমা শুরু হয়েছিল নেপাল থেকে। নেপালে পাহাড়ি জঙ্গলি এলাকায় মহিলারা ঘাস কাটতে যেত। দেখা গেল ধীরে ধীরে কিছু কিছু মহিলা গায়েব হতে থাকছে। অনুসন্ধান করতে গেলে শুধু রক্তের চিহ্নই পাওয়া যেত, আর কিছুই পাওয়া যেত না। তখনই বোঝা গেল এটি কোনো বাঘের কাজ। নেপালের রাজার কাছে এই খবর পৌঁছায়। রাজা এই বাঘের শিকারের জন্য শিকারি লাগায়, কিন্তু কোনো আর লাভ হয় না। ধীরে ধীরে নেপালে প্রায় 200 জন এই বাঘিনীর শিকার হয়। এরপর রাজা আর্মি নামান। আর্মিদের সংখ্যাও কমতে থাকে। বাধ্য হয়ে সরকার সিদ্ধান্ত নেয় একে শিকার করা সম্ভব নয়, এর থেকে মুক্তির উপায় একে তাড়িয়ে নদী পার করানো হোক। এরপর নদী পেরিয়ে বাঘিনীর প্রবেশ করে চম্পাবত এলাকায়, আর এখান থেকে এই বাঘিনীর এন্ট্রি হয় ভারতে। কুমায়ুন তখন ইংরেজদের শাসনে ছিল। ইংরেজ সরকারের কাছে এই বাঘিনীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। চম্পাবত গ্রাম থেকে শিশু ও মহিলারা গায়েব হতে থাকে, কিন্তু ইংরেজ সরকার চেষ্টা করলেও কিছুই করতে পারছে না। চম্পাবতের পাশে আলমোড়াতে ব্রিটিশদের আর্মি ক্যাম্প ছিল। এখান থেকে গোর্খা সেনাদের শিকারের জন্য পাঠানো হয়, কিন্তু এরাও অসফল থেকে যায়। এরপর এই বাঘিনীর মাথার উপর পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারের লোভে পড়ে বহু মানুষ বাঘিনীর শিকার করতে নামে, উল্টে এরাই বাঘিনীর শিকারে পরিণত হতো। এদিকে ধীরে ধীরে বাঘিনীর আতঙ্ক আরও বাড়তে থাকছে। মৃত্যুর সংখ্যা 400 পার। এই সংখ্যা তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়, কিন্তু এখানে মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ে। সমস্যার কোনো সমাধান হয় না। এরপর নৈনিতালে এই খবর পৌঁছায়, আর এখান থেকেই এন্ট্রি হয় জিম করবেটের। জিম করবেট তার বই ম্যান ইটার্স অফ কুমায়ুনে লেখেন, যখন আমি পালিগ্রামে পৌঁছলাম দিনের বেলায় লোকেদের দরজা জানলা সব বন্ধ থাকতো। বাঘের ভয়ে লোকেরা ঘরের মধ্যে বন্দি অবস্থায় দিন কাটাতো, কেননা এই গ্রামে বাঘিনী তার সদ্য শিকারটি করেছিল। লোকেরা মনে করেছিল বাঘিনী আশেপাশেই আছে, কিন্তু পরে জানা গেল বাঘিনী এক বিশাল বড় এলাকা দখল করে নিয়েছে। কখনো কখনো শিকারের জন্য বাঘিনী 30 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করত। জিম করবেট আসতেই সরকারের কাছে দুটি শর্ত রাখে। বাঘিনীর উপরে থাকা পুরস্কার তুলে নিতে হবে, দ্বিতীয়ত আমি ছাড়া আর কেউ বাঘিনীর শিকার করতে নামবে না। এই শর্তের পিছনে কারণও ছিল, পুরস্কারের চক্করে মানুষেরা জিম করবেটের লক্ষ্যকে ভ্রষ্ট করতে পারে। জিম করবেট খবর নিয়ে দেখে বাঘিনী 5 দিন আগে তার শেষ শিকারটি করেছে। আবার কখন খিদে পাবে এই অনুমান করে জিম করবেট বাঘিনীকে অনুসরণ করতে থাকে। শিকারের প্রথম রাতে করবেট সারা রাত একটি গাছের উপর কাটিয়েছিলেন, কিন্তু বাঘিনীর কোনো দর্শন পাননি। এইভাবে কয়েকদিন কেটে যায়। করবেটকে অনেকদিন অপেক্ষা করে থাকতে হয়, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এদিকে গ্রামবাসীরা করবেটের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। করবেট তার বইতে লেখেন বাঘিনী সবসময় মহিলাকেই টার্গেট করত। পুরুষ হওয়ার কারণেই হয়তো বাঘিনী তার সামনে আসছে না। তাই জিম করবেট শাড়ি পরিধান করে এবার জঙ্গলে ঘাস কাটতে থাকেন।
এবার তিনি বাঘিনীর দর্শন পান, কিন্তু শিকার করার মতো নয়। বন্দুকের গুলি বাঘিনী পর্যন্ত পৌঁছবেই না। এরপরেও কয়েকবার দেখতে পেয়েছিলেন, কিন্তু শিকার করার মতো নয়। এরপর আর বাঘিনীর দর্শন পাননি। কয়েকদিন না দেখতে পাওয়ায় করবেট বুঝতে পারেন বাঘিনী তার ঠিকানা বদলে নিয়েছে। কিছুদিন পর করবেট খবর পান 15 কিলোমিটার দূরে চম্পাবত ডাকবাংলোর কাছে বাঘিনীকে দেখা গেছে। করবেট সেখানে যান, ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করেন। এখানে পৌঁছতে পৌঁছতে করবেটের সন্ধে হয়ে যায়। এখানকার তহসিলদার করবেটের স্বাগতের জন্য ছিলেন। রাত হয়ে গেছে। করবেট মনে করেছিলেন তহসিলদার আজ রাতেই ডাকবাংলোতেই থাকবে, কেননা রাতে বাঘিনীর আতঙ্ক রয়েছে। কিন্তু করবেট দেখলেন একটি লণ্ঠন হাতে নিয়ে তহসিলদার জঙ্গলের পথ দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে। করবেট তার বইতে লেখেন তহসিলদারের বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে ছিল। এত আতঙ্কের মাঝেও তহসিলদার এত রিস্ক কেন নিল করবেট বুঝে উঠতে পারেননি। রাত অনেক হয়ে গেছে। করবেট ডিনার শেষ করে ঘুমিয়ে পড়েন। ইনার চাকর বাহাদুর খান আলাদা রুমে ঘুমোচ্ছিল। বাহাদুর খান বলেন, ওই রাতে করবেটের রুম থেকে আজব আজব সব শব্দ শোনা যাচ্ছিল। করবেট মাঝরাতেই ছুটতে ছুটতে বাহাদুরের রুমে এসে পৌঁছায়। বাহাদুর দেখে করবেটের শরীরে কোনো কাপড় নেই, পুরো শরীর ঘামে ডুবে আছে। করবেট বাহাদুরকে বলে, আজ রাতে আমি তোমার রুমেই থাকব। করবেট তার বইতে লেখেন, আমার কাছে এই বাংলোর এক কাহিনী আছে, যেটা আমি বলতে চাই না। এমনিতেই এই বই জঙ্গলের কাহিনী নিয়ে। প্রকৃতির নিয়ম অনুসারে এই কাহিনী বইতে যুক্ত করা ঠিক নয়। করবেটের এই তথ্য শুনে মনে হয় করবেট কোনো ভুতুড়ে কাহিনীর কথা বলছেন। করবেট লেখেন, আমি অন্ধবিশ্বাসী নই, কিন্তু সেদিন ডাকবাংলোতে যা হয়েছিল তার সাফাই দেওয়ার মতো আমার কাছে কোনো তথ্য নেই। এর পরের দিন করবেট খবর পান কিছুটা দূরে বাঘিনী এক যুবককে শিকার বানিয়েছে। এরপর করবেট তার রাইফেল নিয়ে সেখানে বেরিয়ে পড়েন। করবেট এখানে রক্তমাখা বাঘিনীর পায়ের ছাপ দেখতে পান। এই ছাপ অনুসরণ করতে করতে করবেট এগিয়ে চলেন। কিছু দূর গিয়ে দেখেন বাঘিনী একটা লাশকে খেয়ে চলেছে। এরপর বাঘিনীর নজর করবেটের উপর পড়ে। বাঘিনী লাশকে টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারেনি। লাশকে ওখানে ফেলে পালিয়ে যায়। করবেট 4 ঘন্টা ধরে বাঘিনীর পিছু নেয়, কিন্তু ধরতে পারেননি। পরের দিন করবেট একটি পরিকল্পনা করেন। বাঘিনী তার শিকার অর্থাৎ লাশকে ফেলে রেখে চলে গেছে। বাঘিনী অবশ্যই সেই লাশের কাছে পুনরায় আসবে। করবেট গ্রামের মানুষদের একজোট করেন। সবাইকে বিভিন্ন হাতিয়ার যেমন কুড়াড়ি, চাকু, দা ইত্যাদি হাতে নিয়ে থাকতে বলেন। সাথে ঢোল ও নাগড়া রাখতে বলেন। করবেটের পরিকল্পনা ছিল গ্রামবাসীরা বাঘিনীকে দেখতে পেলেই ঢোল ও নাগড়া বাজাবে, যার ফলে বাঘিনী পালানোর চেষ্টা করবে। যে পথ দিয়ে বাঘিনীর পালানোর রাস্তা সেই পথেই জিম করবেট বন্দুক নিয়ে থাকবে। পরিকল্পনা অনুযায়ী বাঘিনী সেই লাশের কাছে আসে। গ্রামবাসীরা ঢোল ও নাগড়া বাজায়। বাঘিনী পালানোর চেষ্টা করে। পথে ছিলেন করবেট তার রাইফেলের নিশানা করে। বাঘিনীকে দেখতেই করবেট ফায়ার করেন। গুলি লাগে বাঘিনীর পিঠে। আবারও একটি গুলি করেন, যেটি লাগে বাঘিনীর পায়ে। করবেট বাঘিনীর কাছে যান, তখন বাঘিনী জমিতে পড়ে রয়েছে। করবেট আরও একটা গুলি চালায়। এরপর বাঘিনী অর্থাৎ ডেভিল অফ চম্পাবতের মৃত্যু হয়। বাঘিনীর মৃত্যুর খবর শুনে গ্রামবাসীরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তারা উৎসবের আয়োজন করে। করবেটও খুশি ছিলেন, কিন্তু সেই সময় করবেটের নজর এমন এক জিনিসের উপর পড়ল যা দেখে করবেট খুবই ব্যথিত হন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এরপর থেকে করবেট আর কোনো বাঘ শিকার করেনি। তার কারণ ছিল এটাই, কেননা করবেট দেখেন বাঘিনীর ডান পাশের ক্যানাইন দাঁত ভাঙা ছিল, তাছাড়া চোয়ালের একটি হাড়ও ভাঙা। করবেট বুঝতে পারেন এই বাঘিনীকে আগে কেউ গুলি মেরেছিল, যার ফলে বাঘিনীর দাঁত ও চোয়ালের হাড়টি ভেঙে গেছে। বাঘিনীর শিকার করা মুশকিল হয়ে পড়েছিল। করবেট বুঝতে পারেন এই কারণবশত বাঘিনী মানুষের নরম মাংস খেতে চাইত। যাতে শিকার করা সুবিধে হয় তাই মহিলা ও শিশুদেরই শিকার করত। যে বাঘিনীকে ডেভিল উপাধি দেওয়া হয়েছিল তাকে ডেভিল বানানোর পেছনে মানুষের গুলিই ছিল প্রধান কারণ। এটি দেখে করবেট এতটাই ব্যথিত হন, এরপর থেকে বাঘ হত্যার বদলে বাঘ সংরক্ষণের কাজে লেগে পড়েন। এই কারণে উত্তরাখণ্ডে প্রথম প্রতিষ্ঠিত ন্যাশনাল পার্ক জিম করবেটের নামেই রাখা হয়। বন্ধুগণ, আজকের কাহিনী এখানেই শেষ। এই রকম আরও শিক্ষামূলক ঐতিহাসিক কাহিনী জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন।